খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। বন্ধুরা, রাশিয়ায় এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা পুরো বিশ্বকে হতবাক করে দিচ্ছে। মস্কোর রাস্তায় ধারাবাহিক বিস্ফোরণ, একের পর এক জেনারেলের মৃত্যু, অর্থনৈতিক সংকট, যেন পুতিনের রাশিয়া এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। শুধু গত কয়েকদিনে 3 জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন মস্কোর মতো নিরাপদ শহরে কার বোমা হামলা। কেন? আর এর সাথে রাশিয়ার অর্থনীতি, ইনফ্লেশন 9% ছাড়িয়ে গেছে, সুদের হার 21% পর্যন্ত উঠেছিল, আর রুবেলের মূল্য দিন দিন কমছে। সাম্প্রতিক হামলাগুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে বন্ধুরা আপনারা একটু কল্পনা করুন রাশিয়ার রাজধানী মস্কো, ক্রেমলিনের কাছে, যেখানে পুতিন নিজে থাকেন, আর সেখানেই একের পর এক রাশিয়ান সামরিক অফিসার মারা যাচ্ছেন। হোয়াট ইজ গোয়িং অন ইন রাশিয়া? 22শে ডিসেম্বর 2025 লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারাভ সকালের দিকে মস্কোর দক্ষিণে একটি পার্কিং লটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জেনারেল সারভারাভের গাড়ির নিচে লাগানো বোমা বিস্ফোরিত হয়। তিনি ছিলেন রাশিয়ান আর্মির অপারেশন ট্রেনিং ডিরেক্টরের প্রধান, মানে যিনি ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের যুদ্ধ প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। 56 বছর বয়সে এই জেনারেলের চেচনিয়া যুদ্ধ, সিরিয়ার অভিযান আর এখন ইউক্রেন যুদ্ধ সবকিছুতেই অংশ নিয়েছিলেন। বিশ্ব রাজনীতির 3টি জ্বলন্ত ইস্যু নিয়ে যেখানে পাল্টে যাচ্ছে ক্ষমতার সমীকরণ, তৈরি হচ্ছে নতুন মিত্রতা, আর যুদ্ধ শান্তির মাঝে দুলছে পুরো বিশ্ব। This fight, then we are ready. It's too much winning. We can't take it anymore. প্রথমে জানবো কেন রাশিয়া হঠাৎ করে সিরিয়ায় নতুন সরকারের এত কাছে। তারপর দেখব ইউক্রেন রাশিয়া যুদ্ধে কি সত্যি শান্তির আলো দেখা যাচ্ছে। আর শেষে থাকছে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চমকপ্রদ রায়। আপনারা কি জানেন গত ডিসেম্বরে কি ঘটেছিল সিরিয়ায়? দীর্ঘ 14 বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদ পতন হলো এবং তিনি পালিয়ে গেলেন কোথায়? হ্যাঁ, রাশিয়ায়। এখন মজার ব্যাপার হলো যে রাশিয়া আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গত 14 বছর ধরে সিরিয়ায় বোমা ফেলেছে। সেই রাশিয়াই এখন নতুন সিরিয়ান সরকারের সাথে হাত মিলাচ্ছে। কেমন লাগছে শুনতে? কি হলো মস্কোতে? মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করলেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি এবং প্রতিরক্ষামন্ত্রী মুরহাব আবু কাসরা। আর এই বৈঠকে কি নিয়ে আলোচনা হলো? প্রথমত, সামরিক সহযোগিতা। রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে আধুনিক করতে চায়, নতুন অস্ত্র দিতে চায় এবং প্রশিক্ষণ দিতে চায়। দ্বিতীয়ত, অর্থনৈতিক পুনর্গঠন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে রাশিয়ায় বিনিয়োগ করতে চায়। তৃতীয়ত, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাশিয়ার সামরিক ঘাঁটি। হ্যাঁ বন্ধুরা, সিরিয়ায় ভূমধ্যসাগরী উপকূলে রাশিয়ার 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে, হামিমিম বিমান ঘাঁটি এবং তারাতুস নৌঘাঁটি। রাশিয়ার আসল উদ্দেশ্য কি? এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন এত মরিয়া সিরিয়ার সাথে সম্পর্ক রাখতে? উত্তর খুব সহজ, ভূমধ্যসাগরে প্রবেশাধিকার। এই দুটো ঘাঁটি রাশিয়ার জন্য অত্যন্ত কৌশলগত। এখান থেকে তারা পুরো মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে নজরদারি করতে পারে। 2025 সালের ডিসেম্বর, যখন আমরা ক্রিসমাস উদযাপন করছি, তখন পৃথিবীর উপরে মহাকাশে একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। ন্যাটোর গোয়েন্দা বিভাগ সতর্ক করে দিয়েছে রাশিয়া তৈরি করছে এমন একটা অস্ত্র যা পুরো দুনিয়ার স্যাটেলাইট সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু এই অস্ত্র আসলে কি? কেন এটাকে বলা হয় ওপেন অফ ফেয়ার? আর কেন ইলন মাস্কের স্টারলিংকের পেছনে লেগেছে রাশিয়া? রাশিয়ার ওপেন অফ ফেয়ার মহাকাশের নতুন যুদ্ধের হুমকি। কেন স্পেস ওয়ার নতুন যুগের জন্য হুমকি? রাশিয়া কি করতে চাইছে চলুন জেনে আসি।
বন্ধুরা, আমরা সবাই জানি যে আধুনিক দুনিয়া চলে স্যাটেলাইটের উপর। জিপিএস নেভিগেশন থেকে শুরু করে নেটফ্লিক্স স্ট্রিমিং সব কিছু নির্ভর করে মহাকাশে ভেসে থাকা হাজার হাজার স্যাটেলাইটের উপর। কিন্তু এখন এই স্যাটেলাইটগুলো হয়ে উঠছে একটি নতুন যুদ্ধের টার্গেট। আর এই যুদ্ধ চলছে আমাদের মাথার উপরে, ঠিক মহাকাশে। ইউক্রেন যুদ্ধে কিভাবে নাম আসলো স্টারলিংকে। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে, তখন একটা জিনিস ইউক্রেনকে বাঁচিয়ে দিয়েছিল ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট সিস্টেম। স্টারলিং টার্মিনাল ব্যবহার করে রাশিয়া যখন ইউক্রেনের সব কমিউনিকেশন টাওয়ার ধ্বংস করে দিল, তখন স্টারলিংয়ের মাধ্যমে ইউক্রেনের সৈন্যরা যোগাযোগ রক্ষা করতে পারলো, ড্রোন কন্ট্রোল করলো, টার্গেট ঠিক করলো। এই একটা সিস্টেমে পুরো যুদ্ধের ব্যালেন্স পাল্টে দিয়েছিল। আর এই জন্যেই রাশিয়া এখন স্টারলিংকে মেইন টার্গেট বানিয়ে ফেলেছে। We need Greenland for national protection. They have a very small population. We need Greenland for national security. And if you take a look at Greenland, you look up and down the coast, you have Russian and Chinese ships all over the place. একদিকে পারস্য উপসাগরে ইরানের সাহসী পদক্ষেপ, অন্যদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে নতুন মাথা ব্যথা, আর তৃতীয়ত রাশিয়ার চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দুঃসাহসিক পরিকল্পনা। শুনতে আলাদা মনে হলেও এই তিনটি ঘটনা আসলে বলছে একই গল্প: ক্ষমতা, সম্পদ আর ভবিষ্যৎ নিয়ন্ত্রণের লড়াই। তো চলুন শুরু করা যাক বৈশ্বিক ক্ষমতার নতুন খেলা, তেল, টেরিটরি আর চন্দ্র বিজয়। ইরানের তেল ট্যাঙ্কার আটক। বন্ধুরা, প্রথমেই জানেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 21 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এর মানে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5। এবার ভাবুন, এই এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে বিশ্ব জ্বালানি বাজারে কি ঝড় উঠবে। ইরানের সাম্প্রতিক অভিযান, ইরানের রেভলিউশনারি গার্ড নৌবাহিনী আরেকটি বড় অপারেশন চালিয়েছে। পুরো 40 লাখ লিটার জ্বালানির বহনকারী একটি ট্যাঙ্কার জব্দ করেছে 16 জন বিদেশি নাবিকসহ এই জাহাজ। আসল গল্প কি? এখন প্রশ্ন হলো, এটি কি সত্যি জ্বালানি চোরাচালান, নাকি এখানে অন্য কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? ইরান বলছে ছোট ছোট নৌকা থেকে এই জ্বালানি সংগ্রহ করা হয়েছিল এবং বড় জাহাজে স্থানান্তরের পরিকল্পনা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই অঞ্চলে ইরান নিয়মিতভাবেই এরকম চোরাচালান ধরে। এটা আসলে শক্তি প্রদর্শনের একটি উপায়। ন্যাটোর দুটো দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। রাশিয়া তৈরি করছে একটা জোন এফেক্ট বা এরিয়া এফেক্ট এই নামে একটা অস্ত্র, যেটা মহাকাশে ছড়িয়ে দেবে লাখ লাখ ছোট ছোট প্যালেট, যেগুলো আকার মাত্র কয়েক মিলিমিটার। কিভাবে কাজ করবে এই অস্ত্র? চিন্তা করুন, একটা বক্স ভরা বিবি গান, পেলেটস মহাকাশে বিস্ফোরিত হচ্ছে, হাজার হাজার ছোট ছোট স্পেশাল অবজেক্ট ছড়িয়ে পড়ছে স্টারলিং স্যাটেলাইটের অরবিটে। এগুলো ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে ঘুরছে। এই গতিতে একটা ছোট প্লেটে যদি কোনো স্যাটেলাইট সোলার প্যানেল বা সেন্সরের আঘাত করে, তাহলে সেটা ইনস্ট্যান্টলি নষ্ট হয়ে যাবে। কেন এটা ভিন্ন? প্রশ্ন তো জাগতেই পারে। 2021 সালে রাশিয়া একটা পুরনো স্যাটেলাইট ধ্বংস করে মিসাইল দিয়ে, কিন্তু সেটা ছিল একটা টার্গেট। এই নতুন অস্ত্র এটা একসাথে শত শত হাজার হাজার স্যাটেলাইট ধ্বংস করতে পারবে। A Russian crisis. Vladimir Putin vowing to crush the rebellion. Biggest war in Europe since World War II. And a betrayal. Слушайте меня, Это чьи-то отцы! Is Vladimir Putin's iron grip on power in peril? Now on frontline, Putin's crisis. Which is the losses, the pain, the difficulty of the war. Protests first flared back in November. The Ukraine that cared more about being in NATO than it did being in Moscow's orbit. 2023 সালের অগস্ট মাস একটি প্রাইভেট জেট রাশিয়ার আকাশে বিস্ফোরিত হয়। ভেতরে ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন, পুতিনের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু। এই মানুষটি মস্কোর দিকে ট্যাঙ্ক নিয়ে এগিয়ে গিয়েছিলেন। কাকতালীয় নাকি পুতিনের সেই বিখ্যাত নীতির প্রমাণ? বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই, বন্ধু থেকে শত্রু। চলুন শুরু করা যাক 2023 সালের সবচেয়ে নাটকীয় ঘটনা দিয়ে। ইয়েভগেনি প্রিগোজিন কে ছিলেন? পুতিনের ক্যাটারিং ব্যবসার পার্টনার, ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা, রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বেসরকারি সেনাবাহিনী। একসময় পুতিনের শেফ নামেও পরিচিত ছিল তার। সোশ্যাল মিডিয়াগুলোতে বা গুগল সার্চ করলে বন্ধুরা আপনারা দেখবেন এই প্রিগোজিনের সঙ্গে পুতিনের কত কত ছবি। কি হয়েছিল 2023 সালে? জুন মাসে প্রিগোজিন হঠাৎ করে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
কারণ তিনি অভিযোগ করেন রাশিয়ান মিলিটারি তার ওয়াগনার বাহিনীকে সাপোর্ট দিচ্ছে না। কিন্তু পর্দার আড়ালে ছিল মানি, টাকা। কিভাবে? ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোভুক্ত দেশগুলো এবং পশ্চিমারা তাকে অর্থ দিয়েছিল, এক প্রকার ঘুষ দিয়েছিল পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য। যাক, সে কথা এবারে দেখি। এবং তারপর যা হলো সেটা ইতিহাসে বিরল। 25,000 ওয়াগনার যোদ্ধা নিয়ে মস্কোর দিকে এগিয়ে যান। রোস্তভ অন ডন শহর দখল করে ফেলেন। মস্কো থেকে মাত্র 200 কিলোমিটার দূরে পৌঁছে যান পুতিনের। কি প্রতিক্রিয়া হয়েছিল সেই সময়? তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রিগোজিনকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন এবং বলেন যারা এই পথে বেছে নিয়েছে তারা রাশিয়াকে পিঠে ছুরি মেরেছে। এরপর রহস্যজনক সমাধান, কিন্তু এরপর যা হলো সেটা আরও অদ্ভুত। 2025 পর্যন্ত যে সিচুয়েশন, সেখানে কি দেখবেন এখন 2025 সালে এসে পরিস্থিতি আরও কঠোর। যুদ্ধের সময় রাশিয়ায় বাক স্বাধীনতা প্রায় শূন্য, বিদেশি এজেন্ট আইনে হাজার হাজার মানুষ তালিকাভুক্ত। আপনি আপনার দেশেরটা খাবেন, দেশের পড়বেন, দেশের আবহাওয়া নিঃশ্বাস নেবেন, আপনি বিদেশি এজেন্টেরা কাজ করবেন। পুতিন কেন, কোনো রাষ্ট্রই তাকে ক্ষমা করবে না। যে কোনো সরকার বিরোধী কথা বললেই জেল। পুতিনের বার্তা একেবারে ক্লিয়ার, তুমি আমার সাথে নয়তো আমার বিরুদ্ধে। আর পুতিনের সাথে মানে রাশিয়ার সাথে, মাঝামাঝি বলতে কিছু নেই। ফাইনাল অ্যানালিসিস কি দাঁড়াচ্ছে তাহলে? প্রশ্নের উত্তরটা কি পুতিন কি বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন? না। সংক্ষিপ্ত উত্তর একেবারে নো নো নো। দীর্ঘ উত্তর আবার নির্ভর করে পুতিন সেটাতে কিভাবে ম্যানেজ করবেন। যদি আপনি তার ক্ষমতার জন্য সরাসরি হুমকি হন, মৃত্যু। তার বিশ্বাস ভেঙে দেন, মৃত্যু। রাষ্ট্রদ্রোহিতা করেন, মৃত্যু। কিন্তু যদি রাজনৈতিক মতভেদ থাকে কিন্তু তিনি আপনাকে ব্যবহার করতে পারেন, চুক্তি সম্ভব। আপনি অনুগত থাকেন এবং দরকারি, আপনি নিরাপদ। সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? পুতিনের কাছে বিশ্বস্ততা হলো মুদ্রা। একেবারে সেই মুদ্রা ভাঙলে আপনার মূল্য শূন্য। আর শূন্য মূল্যর মানুষের জন্য পুতিনের কাছে শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে গ্রেভিয়ার্ড। বন্ধুরা, এই ছিল পুতিনের বিশ্বাসঘাতকতার নীতির পূর্ণ বিশ্লেষণ। এখানে চমকটা আসলে পুতিনের এই নীতি নতুন কিছু নয়। ইতিহাস জুড়ে সব লৌহ মানবরা এটা করেছেন, স্টালিন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত। কিন্তু পার্থক্য কি? পুতিন এটা করেছেন 21শো শতাব্দীতে, যখন সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং তবুও তিনি থামেননি, থামবেনও না। এটা কি প্রমাণ করে? ক্ষমতা যখন চরম পর্যায়ে যায় তখন আইন, নৈতিকতা, মানবিকতা কিছুই বাধা হয় না। আপনার মতামত কি? কমেন্টে জানান। পুতিন কি ঠিক কাজটাই করছেন? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।